গত এপিসোডের শেষে আমরা দেখেছিলাম আর্থার একটা চিঠি পায়। সেই চিঠিতে লেখা ছিল, যদি তুমি কিছু বিষয় জানতে চাও তাহলে দ্রুত টেলিপোর্টেশন গেটের কাছে চলে আসো। এখন আর্থারও নিজের ভেরিফিকেশন কমপ্লিট করে টেলিপোর্টেশন গেটের ভেতরে চলে আসে, কিন্তু সেখানে সে এক ভয়ঙ্কর প্রেজেন্স অনুভব করে, যা আসলে তার সামনে থাকা একটি বিড়ালের ছিল। আর্থার বুঝতেই পারছিল না যে একটি বিড়াল এত পাওয়ারফুল কিভাবে হতে পারে। সেই বিড়ালও বুঝে যায় যে আর্থার খুব কনফিউজ হয়ে গেছে, তাই তাকে নিজের রূপ পরিবর্তন করতে হবে। এরপর আমরা দেখি বিড়ালটি একটা মানুষের রূপ ধারণ করে। তখন আমরা জানতে পারি এই ব্যক্তি একজন ডিটি, অর্থাৎ একজন গড। এরপর আমাদের ডিরেক্টর সিনথিয়াকে দেখানো হয়, যে জঙ্গলের মধ্যে কোথাও যাচ্ছিল। সে মনে করতে থাকে যে কাউন্সিল মিটিংয়ে কি ঘটেছিল। টেসিয়ার মা, যিনি একজন কুইন, তিনি সিনথিয়াকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত যে স্টুডেন্ট আলিয়ার দেহ খুঁজে পেয়েছিল সে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে না? বাকি কাউন্সিল সদস্যরাও বলতে শুরু করে, যেভাবেই হোক সেই স্টুডেন্টকে এখানে নিয়ে আসো, আমরা নিজেরাই তাকে জিজ্ঞাসাবাদ করব। আর কিছু লোক মনে করছিল যে সেই স্টুডেন্ট হয়তো নিজের প্রশংসা পাওয়ার জন্য মিথ্যা বলছে, তাই তারা ভাবছিল তার সাথে কথা বলে কোনো লাভ নেই। এরপর অ্যালভিন, অর্থাৎ টেসিয়ার বাবা, বলতে শুরু করে, চলো এবার আমরা পরবর্তী পদক্ষেপের দিকে মনোযোগ দিই। আমরা আমাদের সেরা ট্র্যাকিং মেজদের পাঠাবো এবং প্রমাণ খুঁজে বের করব। সিনথিয়া, তুমি কি তাদের সাথে যোগ দিতে পারবে? সিনথিয়া তা অস্বীকার করে বলে, সরি, আমার কিছু জরুরি কাজ আছে যা আগে শেষ করতে হবে। এটা শুনে ডোয়ার্ফদের রাজা রেগে যায় এবং বলে, আমরা যে কাজ তোমাকে দিচ্ছি সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ। তখন টেসিয়ার মা বলে, কোনো সমস্যা নেই, সিনথিয়া আগেই অনেক অবদান রেখেছে, তাই সিনথিয়া তুমি যেতে পারো। এই সব কথা মনে করেই সিনথিয়া ভাবতে থাকে, আমি কি ঠিক করেছি? আমি কাউন্সিলকে বলিনি যে আলিয়ার দেহ যে স্টুডেন্ট খুঁজে পেয়েছিল সে আর কেউ নয়, আর্থার। এটা শুনে রিভিয়ার বলে, তুমি একদম ঠিক কাজ করেছ, কারণ আর্থার খুবই স্পেশাল পার্সন, তাই ভালো হবে যদি কাউন্সিল আর্থারের ওপর সন্দেহ না করে। সিনথিয়া বলে, ভালো বিষয় হলো নিচে যা কিছু ঘটেছিল, অর্থাৎ আলিয়ার সাথে যা হয়েছিল, আর্থার সেগুলো দেখেনি, কিন্তু হঠাৎ পিছন থেকে তার ওপর অ্যাট্যাক হয়। এটা দেখে সিনথিয়া বুঝতে পারে যে আক্রমণকারী একজন নয়, বরং এক বড় দল। আমরা দেখি সত্যিই তাই, যারা সিনথিয়ার ওপর অ্যাট্যাক করছিল তাদের সবার কোমরে একই চিহ্ন ছিল, যেটা মার্কোসের কোমরেও ছিল। তারা সবাই সিনথিয়ার ওপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু সিনথিয়া এক আঘাতেই তাদের সবাইকে ছিটকে ফেলে দেয়। এরপর সে এভিয়ারকে বলে, এদের সবাইকে শেষ করে দাও। তখন এভিয়ারও তাদের সবাইকে শেষ করতে শুরু করে। এরপর সিনথিয়া একজন লোকের সাথে কথা বলতে শুরু করে। আমরা দেখি লোকটি একেবারে পাগলের মতো আচরণ করছে। সিনথিয়া তাকে বলে, তোমার কাছে বেশি সময় নেই, ভালো হবে যদি তুমি আমার কয়েকটি প্রশ্নের উত্তর দাও। আমাকে বলো, তোমাদের মালিক আসলে কি পরিকল্পনা করছে? তখন লোকটা জোরে জোরে হাসতে শুরু করে। সে সিনথিয়াকে বলে, তুমি নিজেই একজন বিশ্বাসঘাতক। তুমি কি মনে করো আমি তোমাকে আমাদের মালিক সম্পর্কে বলবো? তাহলে তুমি ভুল ভাবছ। আমাদের মালিক খুব শীঘ্রই তার আগের শক্তি ফিরে পাবেন। তুমি কি ভেবেছিলে এই কন্টিনেন্টের কাছে অনেক সময় আছে? না, একদমই না। এই কন্টিনেন্টের প্রতিটি কোণায় আমাদের লোক রয়েছে, যারা সব কিছুর ওপর নজর রাখছে। এই কন্টিনেন্টের হাতে খুব অল্প সময় বাকি আছে, এরপরই যুদ্ধ শুরু হবে। এই কথা বলে সে আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তখনই সিনথিয়া তাকে আঘাত করে মেরে ফেলে। এরপর সিনথিয়া নিজের আঘাত সারানোর জন্য একটা পোশান বের করে এবং নিজেকে হিল করতে থাকে। কিন্তু যখন তিনি নিজের কোমরের ক্ষত সারাচ্ছিলেন, তখন আমরা দেখতে পাই যে সিনথিয়ার কোমরেও ঠিক একই চিহ্ন রয়েছে। অন্যদিকে আবার আর্থারকে দেখানো হয়, যার সামনে সেই গড দাঁড়িয়েছিল। আর্থার বলতে শুরু করে, এই লোকটা হোয়াইট কোর মেজদের থেকেও অনেক বেশি পাওয়ারফুল, তাই আমাকে আগে নিজেকে শান্ত করতে হবে। এরপর আর্থার বলে, আমরা কথা চালিয়ে যাওয়ার আগে আমি কিছু বিষয় কনফার্ম করতে চাই। গার্ড বলেছিল এই গেট আমাকে এলফদের দেশে নিয়ে যাবে। টেসিয়া অথবা ভিরিয়নের কি কিছু হয়েছে, নাকি এসবের সাথে সেই অর্বের সম্পর্ক আছে যেটা তুমি আমাকে দিয়েছিলে? তখন লোকটা বলে, আমি এসব শুধু এই কারণে করেছি কারণ আমি চেয়েছিলাম তুমি এই গেট দিয়ে এখানে আসো। এই কথা বলে সে দেখায় যে টেসিয়া এবং ভিরিয়ন দুজনেই সম্পূর্ণ নিরাপদ আছে। সে আর্থারকে বলে, চিন্তা করো না, টেসিয়া আগের চেয়ে ভালো অবস্থায় আছে,
কারণ তুমি যে এলিক্সিরটি টেসিয়াকে দিয়েছিলে তার কারণে টেসিয়ার কোর ফেটে যাওয়া থেকে বেঁচে গেছে। আর আমি তোমাকে যে দ্বিতীয় অর্বটি দিয়েছি সেটা তোমার জন্যই, তাই সেটা নিজের কাছেই রাখো। এটা শুনে আর্থারও বেশ অবাক হয়ে যায় এবং ভাবতে থাকে টেসিয়ার কোর কি ফেটে যাওয়ার অবস্থায় ছিল। এরপর সেই ব্যক্তি বলে, আচ্ছা এবার এই বিষয়ে কথা বলা যাক। আমি তোমাকে বলি কেন আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। যেমন তুমি জানো তুমি এই দেশের অর্থাৎ ডিকাথানের একজন নাগরিক, কিন্তু এখন আর এটা গোপন বিষয় নয় যে এই গ্রহে আরেকটা কন্টিনেন্টও রয়েছে। ডিকাথান এবং অ্যালিক্রিয়াকে আমরা নিজেরাই পরিচালনা করি। আমরা সেই সব লোক যারা এফিওটাসের ভূমিতে বাস করি। বর্তমানে মানুষ আমাদের ডিটি বলে ডাকে, কিন্তু আগে আমরা নিজেদের আসুরা বলে ডাকতাম। আর আমার নাম উইজডম। এটা শুনে আর্থার বলে, তুমি কি বলতে চাচ্ছ যে তোমরা ডিটি? অর্থাৎ তোমরাই সেই ডিটিদের মধ্যে একজন যারা অতীতের রাজাদের সেই আর্টিফ্যাক্ট দিয়েছিল যার মাধ্যমে সবাই মিউজিক শিখতে পেরেছিল? তখন উইজডম বলে, হ্যাঁ ঠিকই বুঝেছ। সেই আর্টিফ্যাক্ট সম্পর্কে তুমি জানো কারণ ভিডিয়ন তোমাকে বলেছে, কিন্তু আসুরাদের সম্পর্কে যে সত্য সেটা তোমাদের ভূমির কোনো মানুষই জানে না। কিন্তু আমি তোমাকে সেই বিষয়টাই বলতে যাচ্ছি। দেখো, আসুরাদেরও নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ আমাদেরও নিয়ম মেনে চলতে হয়। প্রথম নিয়ম হলো আমরা মানুষের ব্যাপারে কোনোভাবেই হস্তক্ষেপ করব না, কিংবা তোমাদের ভূমিতে সরাসরি হস্তক্ষেপও করব না। তবে আমরা তখন হস্তক্ষেপ করতে পারি যখন কেউ পৃথিবীর শান্তি এবং ভারসাম্য নষ্ট করতে চায়। আমাদের ওপর যে নিয়মগুলো আরোপ করা হয়েছিল সেগুলোর মধ্যে একটি নিয়ম একজন ব্যক্তি ভেঙে ফেলেছিল। ইফিওটাস, যেখানে আমরা থাকি, আসলে 3টি অংশে বিভক্ত। এই ফ্যাকশনগুলোর মধ্যে আবার বিভিন্ন ক্ল্যান রয়েছে, আর সেগুলোও বিভিন্ন জাতির। প্রতিটি ফ্যাকশনের মধ্যে একটি করে শাসক ক্ল্যান থাকে, তুমি তাদের রুলিং লিডারও বলতে পারো। সেই ক্ল্যানগুলোর নিজেদের আলাদা আলাদা অগ্রাধিকার রয়েছে, কিন্তু আমরা কেউই কখনো মানুষের ওপর হাত তুলিনি। কিন্তু যখন এগ্রোনা ভিট্রা ক্ল্যানের নতুন লিডার হলো, তখন সেই নিয়ম ভেঙে ফেলে, কারণ সে নিজের লোকদের আরও উন্নত করতে চেয়েছিল। আর আমি জানি যে তোমাদের ইতিমধ্যেই ভিট্রা ক্ল্যানের লোকদের সঙ্গে মুখোমুখি দেখা হয়েছে। সব আসুরা ক্ল্যানের মধ্যে ভিট্রা ক্ল্যানটা সবচেয়ে অস্বাভাবিক। তুমি বলতে পারো তারা এক প্রকার বিজ্ঞানী। তারা সবসময় এক্সপেরিমেন্ট করেছে যে আসলে মানা কিভাবে কাজ করে। আর যখন আগ্রোনা লিডার হলো, তখন ভিট্রা ক্ল্যানের শক্তি অনেক বেড়ে যায়, আর তার সদস্যদের শক্তিও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। পরে আমরা জানতে পারি যে এগ্রনা এবং তার ক্ল্যানের সদস্যরা অ্যালাক্রিয়ার মানুষের শরীরের ওপর এক্সপেরিমেন্ট চালাচ্ছিল। এভাবে তারা এমন একটা উপায় খুঁজছিল যার মাধ্যমে তারা নিজেদের ক্ষমতা আরও বাড়াতে পারে। এটা শুনে আর্থার বলে, এটা তো খুবই খারাপ ব্যাপার, কিন্তু এসবের সঙ্গে আমার কি সম্পর্ক? তখন উইজডম বলে, হ্যাঁ তুমি ঠিকই বলছো, তোমার আমাদের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা নয়, কিন্তু তোমার এসব জানা উচিত, কারণ তুমি এখন আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছো। এটা বলার পর উইজডম নিজের পাওয়ার ব্যবহার করে সিলভিকে তার আসল রূপে অর্থাৎ ড্র্যাগন রূপে নিয়ে আসে। এরপর উইজডম বলে, আমরা অনেক বছর ধরে লিডি সিলভিয়াকে খুঁজছিলাম। এখানে উইজডম সিলভিয়ার কথাই বলছে, অর্থাৎ সিলভির মা। উইজডম বলে, অনেক বছর পর আমরা লেডি সিলভিয়ার মানার চিহ্ন খুঁজে পাই। যখন আমরা সেই মানার চিহ্ন অনুসরণ করি, তখন আমাদের সামনে একটা ছোট ছেলে আসে, অর্থাৎ আর্থার, তুমি। আর তুমি নিজের হাতে এক ডিটিকে তুলে রেখেছিলে। এটা বলে উইজডম আর্থারকে জানায়, এই মুহূর্তে তুমি আমার মাস্টারের একমাত্র মেয়ের সঙ্গে বন্ডেড আছো। আর যদি তুমি না জেনে থাকো তাহলে আমি বলে দিই যে সিলভির মা অর্থাৎ লেডি সিলভিয়া, যিনি আমার মাস্টারও, সে 3 কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল সত্তা। এটা শুনে আর্থার অনেক অবাক হয়ে যায়। সে সিলভির দিকে তাকায়, আর সিলভি নিজেই জানতো না যে সে সত্যিই একজন ডিটি। আর্থার ভাবতে থাকে, তার মানে ভিরিয়ন যা যা বলেছিল সবই সত্যি ছিল। এরপর আর্থার উইজডমকে বলে, তার মানে ড্র্যাগন রাই ডিটি, আর সিলভিয়া এবং সিলভি সবচেয়ে পাওয়ারফুল। তখন উইজডম বলে, হ্যাঁ, যদি তুমি তাদের ব্লাড লাইন এবং পোটেনশিয়ালকে বিবেচনা করো তাহলে তুমি ঠিকই বলেছ। সাধারণত বেশিরভাগ ডিটির 3 রূপ থাকে, আর দেখে মনে হচ্ছে লেডি সিলভি বর্তমানে তার মিনি বিস্ট ফর্মে রয়েছে, যাতে সে নিজের পাওয়ার স্টোর করতে পারে। তবে আসুরাসরা সাধারণত নিজেদের পাওয়ার বাঁচিয়ে রাখার জন্য মানুষের রূপেই থাকে। এটা শুনে আর্থারও অবাক হয়ে যায়। সে সিলভিকে জিজ্ঞেস করে, তোমার কি মানুষের রূপও আছে? তখন উইজডম বলে, হ্যাঁ, সিলভি মানুষের রূপে আসতে পারে,
কিন্তু যদি সে সেটা করতে না পারে তাহলে তার মানে সে এখনও সেটা করতে সক্ষম নয়। আসলে এর কারণ হলো লেডি সিলভির মানাকোর এখনও পুরোপুরি ডেভেলপ হয়নি। আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমরা এমন কিছু লক্ষণ পেয়েছি যে এগ্রোনার গুপ্তচররা ইতিমধ্যেই কন্টিনেন্ট জুড়ে ছড়িয়ে পড়েছে। খুব তাড়াতাড়ি যুদ্ধ হতে চলেছে। তাই যতক্ষণ পর্যন্ত আর্থার তুমি এই ব্যাপারে রাজি থাকো যে তুমি আমাদের বন্ধু থাকবে, আমাদের সহযোগী হবে, ততক্ষণ আমরা সিলভিকে তোমার থেকে আলাদা করব না। এটা শুনে আর্থার ভাবতে থাকে, তার মানে যদি আমি এদের সাহায্য না করি তাহলে এরা আমার কাছ থেকে সিলভিকে ছিনিয়ে নেবে। এরপর আর্থার বলে, যাই হোক, যখনই যুদ্ধ হবে তখন এতে আমার কন্টিনেন্ট, আমার পরিবার এবং আমার বন্ধুরাও জড়িত থাকবে। তাহলে আমি তো আগেই তোমাদের একজন সহযোগী। তুমি আসলে পরোক্ষভাবে আমাকে এটা বলতে চাইছো যে আমি তোমাদের পুতুল হব কিনা, যাকে তোমরা নিয়ন্ত্রণ করতে পারবে। এটা শুনে উইজডম অবাক হয়ে যায় এবং বলে, এত অল্প বয়সেই তুমি অনেক বুদ্ধিমান, তোমার মানাকোরও খুব ভালোভাবে ডেভেলপ হয়েছে। কিন্তু একবার তুমি আর লেডি সিলভি ইপিওটাসে অর্থাৎ আমাদের কন্টিনেন্টে চলে এলে আমরা তোমাদের ট্রেনিং শুরু করব। এটা শুনে আর্থার অবাক হয়ে বলে, কি আমাদের ইপিওটাসে যেতে হবে? তখন উইজডম বলে, লেডি সিলভিয়ার পাওয়ার অত্যন্ত ভয়ঙ্কর, তিনি আসুরাদেরও মারতে পারতেন, কিন্তু সেই পাওয়ারটা বর্তমানে তোমার ভেতরে বন্দি অবস্থায় রয়েছে। তাই আমাদের কন্টিনেন্টই একমাত্র জায়গা যেখানে তুমি নিজের পোটেনশিয়ালকে পুরোপুরি মাস্টার করতে পারবে। এভাবে তুমি এবং লেডি সিলভি দুজনেই একসাথে পাওয়ারফুল হতে পারবে, আর তখনই তোমাদের কন্টিনেন্ট আলাক্রিয়ার মিজদের বিরুদ্ধে জয়লাভ করতে পারবে। আমি নিশ্চিত নই যে সত্যিই জিততে পারবে কিনা, তবে এই সম্ভাবনা অবশ্যই থাকবে। পরের দৃশ্যে আমাদের ডিসিপ্লিনারি কমিটির মিটিং দেখানো হয়, যেখানে সবাই আলোচনা করছিল। এটা দেখে ক্যাথলিন ভাবতে থাকে যে ক্লেয়ার আর কার্টিস ফিল্ড ট্রিপ থেকে ফিরে এসেছে মাত্র 2 দিন হয়েছে, কিন্তু তখন থেকে এখন পর্যন্ত তারা বিশ্রামই নিতে পারেনি, কারণ ক্যাম্পাসে অপরাধ অনেক বেড়ে গেছে। এদিকে আমরা জানতে পারি ডেন্টন নামের এক ছেলেকে একটা মূর্তির সাথে বেঁধে মারধর করা হয়েছে, শুধু এই কারণে যে ডেন্টন একজন এলফ। ক্লেয়ার বলে, এই গ্রুপ আরও কোনো গুরুতর কাজ করার আগেই আমাদের দ্রুত তাদের থামাতে হবে। ক্যাথলিন নিজের ভাইকে দেখে এটাও ভাবতে থাকে যে যখন থেকে আমার ভাই ডানজিয়ন থেকে ফিরে এসেছে, যেখানে তাকে আর্থারকে একা ফেলে আসতে হয়েছিল, তখন থেকে সে আমার সঙ্গে কথা বলছে না। এরপর ডোরাড্রিয়া বলে, আচ্ছা, তদন্ত কেমন চলছে? প্রফেসররা আমাদের সাহায্য করবে না, কারণ প্রথমে আমাদের প্রমাণ সংগ্রহ করতে হবে। তখন কাই বলে, আমি ক্যাম্পাসের ওপর নজর রাখছিলাম, আমার কয়েকজনের ওপর সন্দেহ আছে, কিন্তু সবচেয়ে বেশি সন্দেহ চার্লিসের ওপর। তবে যেমন তুমি বলেছ, প্রমাণ ছাড়া আমরা তাকে গ্রেপ্তার করতে পারি না। এটা শুনে ডোরাড্রিয়া রেগে যায়। সে বলে, তাহলে ডিসিপ্লিনারি কমিটি বানানোরই বা লাভ কি, যখন আমরা কিছুই করতে পারছি না? তখন ক্লেয়ার বলে, আমাদের শুধু অপেক্ষা করতে হবে যতক্ষণ না ডিরেক্টর ফিরে আসে। ফেরিত বলতে শুরু করে, আমি বিশ্বাসই করতে পারছি না যে তারা এইসব করছে শুধু এই কারণে যে তারা স্কুলের উন্নতিতে অসন্তুষ্ট। আমি ভাবিনি যে তারা শুধু এই কারণেই এমন পদক্ষেপ নেবে। এভাবে বলে ফেরিত আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সে থেমে যায় আর বাকি সবাইও চুপ হয়ে যায়। তখন ক্যাথলিন রেগে যায়। সে বলতে শুরু করে, আর্থার একজন প্রফেসর কারণ সে ট্যালেন্টেড, তার দক্ষতা রয়েছে। সে গরিব পরিবার থেকে এসেছে বলে এই কারণকে অজুহাত হিসেবে ব্যবহার করে এমন কাজ করা উচিত নয়। এখনও আমরা জানতে পারি না যে আসলে তারা কি নিয়ে কথা বলছিল। এরপর ফেরিত ক্যাথলিনকে শান্ত করে এবং বলে, চিন্তা করো না, আমরাও আর্থার সম্পর্কে জানি। আমার তো এই বিষয়েই বেশি রাগ হচ্ছে যে তারা আর্থারকে অজুহাত হিসেবে ব্যবহার করছে। আমরা বুঝতে পারছি না আমাদের কি করা উচিত। তখন ক্যাথলিন বলে, যদি আর্থার এখানে থাকতো তাহলে সে জানতো কি করতে হবে। ঠিক তখনই সেখানে ইলাইজা আসে। সে সবাইকে আর্থারের একটা বার্তা দিতে এসেছিল যে আর্থার নিরাপদ আছে এবং সে ফিরে এসেছে। কিন্তু ইলাইজা কিছু বলার আগেই পুরো জায়গা কাঁপতে শুরু করে। এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং বাইরে দৌড়ে যায় কি হচ্ছে তা দেখার জন্য। অন্যদিকে ক্যাথলিনও দৌড়াচ্ছিল। দৌড়াতে দৌড়াতে সে ভাবছিল, আমার মায়ের কাছে সবসময় ইকোয়ালিটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। আমার এখনও মনে আছে, যখন আমি ছোট ছিলাম আমি সবসময় সাধারণ স্টুডেন্টের সঙ্গে ক্লাস করতে অস্বীকার করতাম, কারণ তারা আমার মতো প্রিন্সেস ছিল না। কিন্তু তখন আমার মা আমাকে বুঝিয়েছিলেন যে আমি খুব ভুল করেছি। তিনি বলেছিলেন, আমি তোমাকে এটা বলতে চাই যে তুমি একজন প্রিন্সেস, কিন্তু তুমি একজন মানুষও,
সব মানুষই নিজের মতো করে আলাদা এবং বিশেষ। একজন মানুষ তো একজন মানুষই, একজন মানুষ যে নিজের পরিস্থিতি কিংবা জন্মগত বিষয়গুলো পরিবর্তন করতে পারে না, তাই তাকে কখনো ঘৃণা করবে না। এই কথা মনে করে ক্যাথলিন বলতে থাকে, আমার মা খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমতী ছিলেন। তিনি সবার ব্যাপারেই চিন্তা করতেন। তিনি সবসময় আমাকে এবং আমার ভাইকে ডিসক্রিমিনেশন সম্পর্কে শিক্ষা দিতেন এবং বলতেন, কখনো কাউকে ডিসক্রিমিনেটেড চোখে দেখো না। আমার মা ক্যাম্পাসের একটা বিল্ডিং রক্ষা করার জন্য অনেক কঠিন লড়াই করেছিলেন। সেই বিল্ডিংটি একদিকে যেমন একটা মিউজিয়ামের কাজ করে, তেমনই একটা মনুমেন্টের কাজও করে, যেটা দেখায় যে 3 জাতির মধ্যে একটা অ্যালায়েন্স রয়েছে। সেই বিল্ডিং হলো ট্রাই ইউনিয়ন হল, যা শান্তি এবং সংস্কৃতির একটা প্রতীক। কিন্তু এখন ক্যাথলিন যখন এই জায়গায় পৌঁছায়, তখন সে দেখে তার চোখের সামনেই সেই বিল্ডিং জ্বলছে। এটা দেখে ক্যাথলিন ভীষণ অবাক হয়ে যায় এবং বলে, এই বিল্ডিংকেই বা কেন টার্গেট করবে? আচ্ছা, এখন ভিডিও কন্টিনিউ করার আগে যদি তোমরা এখনও এই ভিডিওটাকে হাইপ না করে থাকো, তাহলে একবার প্লিজ হাইপ করে দিও। আর আমি সত্যিই খুব দুঃখিত যে আমি এই ভিডিওটা অনেক দেরিতে নিয়ে আসছি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইবও করে দিও, না হলে তোমরা এই ভিডিও নেক্সট এপিসোড পাবে না। তো চলো আবার আমাদের ভিডিও কন্টিনিউ করা যাক। আমরা এখন দেখি ডিসিপ্লিনারি কমিটির সব সদস্য এখানে চলে আসে। ইলাইজা এবং বাকি সবাই নিজেদের পাওয়ার ব্যবহার করে বিল্ডিংয়ের আগুন নেভানোর চেষ্টা করছে। কিছু স্টুডেন্টস আহত ছিল। ঠিক তখন গ্লোরি তার বন্ড টর্চকে নিয়ে সেখানে আসে এবং আহত স্টুডেন্টসদের হসপিটালে নিয়ে যেতে থাকে। আর বাকি কিছু টিচারও নিজেদের ওয়াটার ম্যাজিক ব্যবহার করে কোনোভাবে বিল্ডিংয়ের আগুন নেভাতে সক্ষম হয়। হঠাৎ ক্লেয়ার সেখানে চার্লিসকে দেখতে পায়। তাকে দেখে সে রেগে যায় এবং তার ওপর আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে চার্লিস ভয় পেয়ে যায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই ডিওডোর এসে তাকে ধরে ফেলে। চার্লিস ঘাবড়ে যায়। সে বলে, তোমরা কি করছো? আমাকে নামিয়ে দাও। তখন ডিওডর তাকে জোরে নিচে ফেলে দিয়ে বলে, এসব নাটক বন্ধ করো, তোমাকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। চার্লিস বলে, তোমরা কি বলছো? কেউ আমাকে সাহায্য করো। ঠিক তখনই টিচার সেখানে চলে আসে। তারা ডিসিপ্লিনারি কমিটির সদস্যদের বলে, তোমরা এভাবে স্টুডেন্টসদের হয়রানি করতে পারো না। আর চার্লিসও নিজের নাটক শুরু করে দেয়। সে প্রফেসরকে বলে, এরা হঠাৎ করে আমাকে ধরে ফেলেছে, আমি জানি না কি হচ্ছে। আমি তো এই ব্লাস্টে প্রায় মরে যেতে বসেছিলাম, আর এখন এরা আমার মতো নিরীহ একজন মানুষের ওপর আক্রমণ করছে। এটা শুনে ডিওডোর রেগে যায়। সে বলে, তুই নিরীহ নও। তোকে এর আগেও বহুবার সেই গ্রুপের সঙ্গে দেখা গেছে যারা সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করে, আর তুই আর তোর সঙ্গীরা এখনও এখানেই আছিস। আমি কিভাবে বিশ্বাস করব যে তুই নির্দোষ? আর এই বিল্ডিংয়ের সাথে যা হয়েছে তার পেছনে তোর হাত নেই। এটা শুনে সেই প্রফেসর বলে, তোমরা কোনো প্রমাণ ছাড়া এসব কথা কিভাবে বলতে পারো? এই বলে সেই প্রফেসর ডিওডোরের ওপরই আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। এটা দেখে গ্লোরি এসে দুজনকে শান্ত করে। গ্লোরি ডিওডোরকে বলে, আমি তোমার অনুভূতি বুঝি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া তুমি এভাবে একটা স্টুডেন্টের বিরুদ্ধে কিছু বলতে পারো না। এদিকে অন্য স্টুডেন্টসও দেখে ফেলে যে ডিসিপ্লিনারি কমিটি এভাবে আক্রমণ করতে যাচ্ছিল। এটা দেখে কার্টিস আর ক্যাথলিন ডিওডোরকে শান্ত করে বলে, হ্যাঁ প্রফেসর গ্লোরি ঠিকই বলছেন, আমাদের আগে দেখে নেওয়া উচিত যে বিল্ডিংয়ের সবাই নিরাপদ আছে কিনা। এখন ডিওডোরকেও শেষ পর্যন্ত বিষয়টা মেনে নিতে হয়। যাওয়ার আগে সে চার্লিসকে তুলে তার বন্ধুদের দিকে ছুঁড়ে ফেলে দেয় এবং সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় ক্লেয়ার চার্লিসের দিকে তাকায় এবং দেখে চার্লিস একটা শয়তানি হাসি দিচ্ছে, অর্থাৎ এই বিল্ডিংয়ের পিছনে তাঁরই হাত রয়েছে। পরের দৃশ্যে আমরা ইলাইজাকে দেখতে পাই, যে ট্রেনিং নিচ্ছিল। সে বলতে থাকে, আমি এখন লাইট অরেঞ্জ স্টেজে পৌঁছে গেছি, কিন্তু এখনও আমার নিয়ন্ত্রণ যথেষ্ট ভালো নয়, আমার আরও উন্নতি দরকার। হয়তো ট্রেনিংয়ের জন্য আমার আর্থারের সাহায্য চাওয়া উচিত ছিল। আর্থার সত্যিই অসাধারণ। আজ যদি সে এখানে থাকতো, তাহলে ওই বিল্ডিংয়ের আগুন সে একাই নিভিয়ে দিতে পারত। এরপর আমাদের কিছুক্ষণ আগের দৃশ্য দেখানো হয়, যেখানে ইলাইজা ডিসিপ্লিনারি কমিটিকে জানিয়েছিল যে আর্থার নিরাপদ আছে এবং ফিরে এসেছে। এটা শুনে সবাই স্বস্তি পায়। তারা বলতে থাকে, হ্যাঁ আমরা তো জানতামই আর্থারের কিছু হবে না, সে অবশ্যই বেঁচে ফিরবে। আর সেটাই হয়েছে। ইলাইজা ভাবতে থাকে, যদি ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা জানতো যে আর্থারের আসল ক্ষমতা কি, তাহলে কি তারা তার জন্য চিন্তা করত? না, তারা তবুও আর্থারের জন্য চিন্তা করত। ইলাইজা ভাবতে থাকে, আমি ভেবেছিলাম আর্থার তার ট্যালেন্ট আর পাওয়ারের জন্য জনপ্রিয়, কিন্তু যদি তার সেই পাওয়ারগুলো না থাকতো, তাহলেও ডিসিপ্লিনারি কমিটির সদস্যরা, টেসিয়া এবং বাকি সবাই আর্থারের জন্য চিন্তা করত।
মানুষ কি আমাকেও একইভাবে পছন্দ করত যদি আমি ডোয়ার্ফদের সঙ্গে বড় না হতাম? আমরা দুজন একই ধরনের, পার্থক্য শুধু এই যে আর্থারের ভাগ্য আমার চেয়ে ভালো। ইলাইজা এসব ভাবছিল, কিন্তু হঠাৎ তার মাথার ভেতরে আবার সেই প্রতিশোধের কণ্ঠস্বর ভেসে আসে। এর ফলে আবার তার মাথায় প্রচণ্ড ব্যথা শুরু হয়। সে আবার আর্থারের সঙ্গে নিজের বন্ধুত্ব নিয়ে নতুন করে ভাবতে শুরু করে। মনে হচ্ছিল ইলাইজার মন তাকে নিয়ন্ত্রণ করছে এবং বলছে, আর্থারের থেকে প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। ইলাইজা নিজেকে নিয়ন্ত্রণ করে বলে, না, আমি তার থেকে প্রতিশোধ নেব না, কারণ আর্থার সবসময় আমার পাশে দাঁড়িয়েছে। এই মুহূর্তে সেও আমার চেয়ে অনেক বড় এবং ভয়ঙ্কর লড়াই লড়ছে। যদি আমি তার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্য করতে চাই, তাহলে আমাকে আরও পাওয়ারফুল হতে হবে। এই কথা বলে ইলাইজা আবার নিজের ট্রেনিং শুরু করে। আর এখনের নেক্সট এপিসোড দেখার জন্য তাড়াতাড়ি এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিও, যাতে এই অ্যানিমের নেক্সট এপিসোড আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড হাইপ করে দিও। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।